অডিও কথনে সবাইকে স্বাগতম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। পড়ছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস 'মনের মতো মন'। উপন্যাসটির ২টি পর্ব আমি প্রথমেই আপলোড করেছি। সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির ৩য় পর্ব। শুরু করছি তাহলে। আজ রাত হয়ে গিয়েছে বাড়ি ফিরতে। সে কথা খেয়ালে এলো না বাড়ির সামনে এসে। বাইরের ঘরে আলো জ্বলছে, দরজা খোলা। পা বাড়াতেই পিতৃদেব মুখ ফেরালেন। দাঁড়াও। স্বপ্নাশীর স্থির হলো। আজ যখন সবাই তাকে নিয়ে মাতামাতি করছে তখন পিতৃদেবের গলার স্বর একটুও পাল্টায়নি। গম্ভীর গলায় বললেন, এবারের নিয়মগুলো জানা আছে? হ্যাঁ, আজ ফাইনাল খেলা ছিল। খেলা ভেঙেছে সন্ধ্যের অনেক আগেই। তুমি যত বড় খেলোয়াড়ই হও না কেন, যদি ভাবো তোমার জন্য নিয়মগুলো বদলাবে তাহলে ভীষণ ভুল করেছ। এই শেষবার। এরপর আর আমি টলারেট করব না। কথাটা মনে থাকে যেন। আচ্ছা। স্বপ্নাশীষ পা বাড়াচ্ছিল ভেতরের দিকে। পিতৃদেব হাত তুলে তাকে থামালেন। ভদ্রতাবোধ, সৌজন্য এসব কি নতুন করে শেখাতে হবে তোমাকে? আজ কি হলো? আমরা জিতেছি। চ্যাম্পিয়ন হয়েছ? হ্যাঁ। ভোজবাবুরা নিশ্চয়ই তোমার উপর খুব রেগে গেছেন। আমার সঙ্গে দেখা হয়নি। হাতে ওটা কি? বোধহয় বই। উত্তর দেয়া মাত্র বুক ধক করে উঠল। কি বই? খুলে দেখিনি, একজন দিয়েছে। যাও। ঘরে ঢুকে অন্ধকারে একটু সময় দাঁড়িয়ে থাকলো সে। তার মনে হচ্ছিল এবার পিতৃদেবের মুখের উপর বলা দরকার, এরকম ব্যবহার আর আপনার করা উচিত নয়। তার খুব রাগ হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা প্রকাশ করার কোনো উপায় ছিল না। আপনাকে আমি আগ বাড়িয়ে খেলার খবর দিইনি, কারণ সেরকম সম্পর্ক বাল্যকাল থেকে আপনি রাখেননি। আমার যথেষ্ট সৌজন্য বোধ আছে, কিন্তু আপনার কাছে সেটা দেখানোর আবহাওয়া আপনিই তৈরি করেননি। আলো জ্বালল সে। তারপর প্যাকেটটা খুলতেই বইটা বেরিয়ে এলো। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। কবিতা কি? এ জিজ্ঞাসার কোনো আবছা উত্তর দেওয়ার আগেই এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেক রকম। প্রথম লাইনটা পড়ল সে। তারপরে সূচিপত্রের ডান দিকে সুন্দর হস্তাক্ষর। আজ যে সফল হবে কাল তাকে শুদ্ধ করবে এই কবিতাগুলো। আহির, সকাল 10:30। পাতা উল্টালো স্বপ্নাশীষ। কবিতা পড়ার অভ্যেস নেই তার। কোনোদিন পাঠ্যপুস্তকের বাইরে সে কবিতা পড়েনি। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই নজর গেল আটকে। সারাদিন মিছে কেটে গেল, সারা রাত বড্ড খারাপ। সঙ্গে সঙ্গে মন কিরকম হয়ে গেল। সযত্নে বইটা রেখে ঠিক করলো আগাগোড়া পড়ে ফেলতে হবে। যদি ভালো নাও লাগে তবুও পড়বে। আহের তাকে শুদ্ধ করার জন্য এই বই দিয়েছে। শুদ্ধ হবে সে। রাতে খেতে বসে তিনজনই একই নিয়মে খাচ্ছিল। হঠাৎ পিতৃদেব বললেন, দেবু, তোমার ভাইয়ের দল আর চ্যাম্পিয়ন হয়েছে। কাল খবরের কাগজে নিশ্চয়ই ছবি বের হবে। তোমাদের মা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন, কারণ তিনি অল্পেই সন্তুষ্ট হতেন। খাওয়া থামিয়ে দেবাশিস জিজ্ঞাসা করল, আরে তুই বলিসনি কেন? তুই পড়ছিলি তাই ডিস্টার্ব করিনি। খুব ভালো খবর। দেবাশিস আবার খাওয়া শুরু করলো। একজন ভালো খেলোয়াড় আর একজন ডাক্তারের মধ্যে কাকে মানুষের বেশি দরকার? পিতৃদেব প্রশ্ন করলেন। মনে মনে তেতে গেল স্বপ্নাশীষ। জবাবটা সেই দিল, ডাক্তার। দেবাশিস মাথা নাড়ল। প্রতি বছর সারা দেশ জুড়ে হাজার হাজার ডাক্তার তৈরি হচ্ছে। তাদের মধ্যে ভালোদের সংখ্যাও অনেক, কিন্তু প্রতি বছর একজন গাভাস্কার বা সচিন বের হয় না যাদের খেলা মানুষকে আনন্দ দিতে পারে। 1,00,000 স্কিল্ড পার্সনের চেয়ে একজন জিনিয়াস অনেক বেশি সম্মান দাবি করতে পারেন। তর্কে পেয়ে গেল স্বপ্নাশীষকে। পিতৃদেবের সঙ্গে খাবার টেবিলে বসে এত কথা কখনো বলেনি তারা। সে বলল, যে গ্রামে মানুষ চিকিৎসার অভাবে মারা যায় তারা একজন ডাক্তারকে যেভাবে চাইবে একজন খেলোয়াড়কে কখনো নয়। এবার পিতৃদেব বললেন, ঠিক আছে, অর্থাৎ তোমরা চুপ করো, অনেক হয়েছে। তিনি আজ বেশ আস্তে খাচ্ছেন।
প্যাকেটে কি বই ছিল? দেবাশিস তাকালো। পিতৃদেব জিজ্ঞাসা করলেন, শুনতে পাওনি? স্বপ্নাশিস জবাব দিল, একটা কবিতার বই। হ্যাঁ, তুমি আজকাল কবিতাও পড়ো নাকি? কবিতা পড়া কি খারাপ? পাল্টা প্রশ্ন করছো দেখছি। মেয়েটিকে? চমকে উঠল স্বপ্নাশিস। কার কথা জিজ্ঞাসা করছেন? আজ একাধিক মেয়ের সঙ্গে মিশেছ মনে হচ্ছে। খেলা শেষে ট্যাঁস সেজে যে মেয়েটা তোমাকে বই দিয়ে গেল তার কথা জিজ্ঞাসা করছি। আপনি আপনি কি করে জানলেন? শাট আপ। আবার প্রশ্ন। আমি চিনি না। শোনো, খেলোয়াড়দের চারপাশে সবসময় লোভের হাতছানি থাকে। বিশেষ করে যারা ক্রিকেট খেলে তাদের সম্পর্কে তো কত গুজব রটে। তুমি যখন মেয়েটিকে চেনো না তখন আর ওকে প্রশ্রয় দেবে না। ওর ভাবনা চিন্তা আমার ভালো লাগেনি। মনের মধ্যে তোলপাড় হচ্ছিল স্বপ্নাশিসের। আহির যে মাঠে গিয়ে তার সঙ্গে দেখা করেছিল সে খবর পিতৃদেব পেলেন কি করে? কেউ কি দেখে এসে ওকে জানিয়েছে? সে দেবাশিসের দিকে তাকালো। নির্লিপ্ত ভঙ্গিতে খেয়ে চলেছে। দাদাকে কি বাবা পাঠিয়েছিলেন? তার মনে পড়ল এর আগের দিন এ বাড়িতে আসা কাগজে খবর না থাকা সত্ত্বেও পিতৃদেব ঠিকঠাক খেলার কথা বলেছিলেন। তবে কি উনি নিজেই আজ মাঠে গিয়েছিলেন? অসম্ভব। কি ব্যাপার, তোমার ভাব সমাধি হয়ে গেল নাকি? হ্যাঁ। এমন কি ভাবছো যে জগৎ বিস্মরিত? তুমি আমার কাছে মিথ্যা বলছো না তো? কি ব্যাপারে? ওই মেয়েটির ব্যাপারে? আজ্ঞে না। তাহলে এত চিন্তার কি আছে? আর যদি প্রমাণিত হয় তুমি মিথ্যেবাদী তাহলে এই বাড়িতে তোমার স্থান নেই, মনে রেখো। দেবাশিস এতক্ষণ খেয়ে যাচ্ছিল। এবার বলল, স্বপ্ন সেরকম নয় বাবা। কিরকম? আমরা দুজনে প্রায়ই আলোচনা করি ব্রহ্মচারী হয়ে থাকার ব্যাপারে। তোমার কথা আলাদা। ডাক্তারি পড়ার সময় বলে দিয়েছিলাম, খবরদার গাইনি হওয়ার চেষ্টা করো না। মেয়েদের সংস্পর্শে আসতে হবে। তুমি কথা শুনেছ, কিন্তু একে আমি সেরকম বিশ্বাস করতে পারছি না। পিতৃদেব উঠে গেলেন। ঘরে ফিরে মনে মনে খানিকটা সময় যুদ্ধ করল সে পিতৃদেবের সঙ্গে। হিটলারের সঙ্গে এবার তাকে যে লড়াই লড়তে হবে তার রিহার্সাল দিল। দাদার ওপর যত ইচ্ছে রোলার ঘোরা, ক্ষতি নেই, কিন্তু সে এবার প্রতিবাদ করবেই। মুশকিল হচ্ছে ওই মুখ সামনে এলে কথাগুলো কেমন তাল পাকিয়ে ভেতরে ঢুকে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে তাড়াতাড়ি বড় হতে হবে। ক্রিকেট খেলে নাম এবং অর্থ উপার্জন করতে হবে। একমাত্র রাস্তা এটা। তাহলেই তার পক্ষে পিতৃদেবের সঙ্গে যুদ্ধ করা সম্ভব। মনে মনে যুদ্ধের দামামা বাজিয়ে সে জীবনানন্দের বইয়ের পাতা উল্টালো। আজ যে সফল হলো কাল তাকে শুদ্ধ করবে এই কবিতাগুলো। শুদ্ধ বলতে আহির কি বুঝিয়েছে সে জানে না, কিন্তু তাকে কবিতাগুলো পড়তে হবে। প্রথম কবিতাটা পড়তে পড়তে সে থমকে গেল। এ তো তারই কথা। অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনির্বার। চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল। আর এ থেকে মুক্তির উপায় কবি লিখেছেন। ভেঙে যায় কীট প্রায় ধরনের বিশীর্ণ নির্মুখ তোমার চকিত স্পর্শে। নির্মুখ মানে কি? কবিতার বৈষয়ীয় অভিধান দেখল সে। খোলস, বর্ম। চোখ বন্ধ করল স্বপ্নাশিস। সত্যি তো, পিতৃদেবের শাসনের ফলে সে এক ধরনের বর্ম পরে রয়েছে। নিজের মুখ প্রকাশ করতে পারছে না। একমাত্র আহিরই পারে তাকে মুক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করতে। জীবনানন্দকে তার খুব পছন্দ হলো। বেঙ্গল টিমে নির্বাচিত হলো স্বপ্নাশিস। খবর পেয়েই সে ছুটল হরিমাধবদার কাছে। তিনি জড়িয়ে ধরলেন। গুড। প্রথম খেলা কার সঙ্গে? ওড়িশার সঙ্গে, কটকে। বাহ, এখন থেকে প্রত্যেকটা ম্যাচই তোর কাছে গুরুত্বপূর্ণ। তুই যত ভালো খেলোয়াড়ই হোস না কেন, রান করতে না পারলে তোর কোনো মূল্য নেই। পিতৃদেব খবরটা শুনে বললেন, পড়াশোনা যাও বা এতদিন হচ্ছিল, এখন সেটাও শিখে উঠল। বাড়ির বাইরে গিয়ে রাত কাটাতে হবে। সাপের 5 পা দেখো না। আপনি আমাকে অবিশ্বাস করেন? সাহস করে জিজ্ঞাসা করল সে। করি। মুখের ওপর জবাব পেয়ে অবাক হয়ে তাকালো স্বপ্নাশিস। কেন? বিকজ তুমি সাবালক হয়ে গেছো, নোংরা মেয়েদের সঙ্গে প্রেম করছো।
ভাবতেই আমার শরীর গুলিয়ে ওঠে। কথাটা তোমাকে বলতেও আমার সংকোচ হচ্ছিল, কিন্তু আজ যখন প্রশ্ন করলে তখন জিজ্ঞাসা করছি মেয়েটা কে। বুকের ভেতর ভূমিকম্প শুরু হলো। কার কথা বলছেন? সঙ্গে সঙ্গে পাশের টেবিল থেকে একটা বই তুলে কাগজটা বের করলেন তিনি। পড়ো, জোরে জোরে পড়ো। দেবু, দেবু, এদিকে এসো, কুইক। দেবাশিস ভেতরের দরজায় এসে দাঁড়ানোর পর কাগজটা হাতে নিলেন। নাও স্টার্ট। কাগজটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল স্বপ্নাশিস। এটা পিতৃদেবের হাতে পৌঁছালো কি করে? সে এটাকে নিজের ঘরে অভিধানের মধ্যে রেখেছিল। বোবা হয়ে থেকো না, পড়ো। শব্দটা আছড়ে পড়ল। এটা আমার নয়। আবার আর্গুমেন্ট? পড়তে বলছি, পড়ো। এ চিঠি আমার নয়, আমি পড়তে পারবো না। ছো মেরে চিঠিটা নিয়ে পিতৃদেব দেবাশিসকে বললেন, তুমি পড়ো। দেবাশিস পড়ল। মাই ডার্লিং, আই লাভ ইউ। তোমাকে ছাড়া আমার দিল দেওয়ানা। গত শনিবার তুই আমাকে গ্রেসের সিনেমা দেখালি। মনে হচ্ছিল আমি মাধুরী, তুই অজয়। আ গলে লাগ যা। কিন্তু ডার্লিং। শাট আপ। উহ, কি ইতর ভাষা, ছি 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 ছি। প্রচুর বানান ভুল। দেবাশিস পিতৃদেবের বাড়ানো হাতে চিঠি ধরিয়ে দিল। অশিক্ষিত, আনকালচার্ড, এইসব নোংরামের সঙ্গে তুমি মিশছ? লুকিয়ে লুকিয়ে গ্রেসের সিনেমা দেখতে যাওয়া হচ্ছে? পাপ কখনো চাপা থাকে না। পাপই ভুল করবেই। তার ডিকশনারিতে রেখেছিলে এটা। হুম, আমার চোখে ফাঁকি দেওয়া? এ চিঠি আমার নয়। আবার মিথ্যে কথা, লায়ার। আমার কথা বিশ্বাস না করলে আপনি কেলোর মাকে জিজ্ঞাসা করতে পারেন। কেলোর মা? তাকে কেন জিজ্ঞাসা করব? ওই চিঠি কেলোর মাই আমাকে দিয়েছে। আই সি। স্যাকহার। আজই ওকে তাড়াবো। দূতির কাজ করছে বুড়ি। কেলোর মা? বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়লেন পিতৃদেব। কেলোর মা যে কাছাকাছি ছিল তা বোঝা গেল তার দ্রুত প্রবেশে। গেট আউট, নিকলো ইহা সে। ওদের মা চলে যাওয়ার পর থেকে তোমার উপর ছেড়ে দিয়ে কি ভুল করেছি। ওই ছেলেটার মাথা খাচ্ছ তুমি? আমি আবার কি করলাম? এই চিঠি এ বাড়িতে আনোনি তুমি? ওটা কি চিঠি? মাই ডার্লিং, আগলে লাগছে। কে লিখেছে? নাম কি তার? বিন্দু। বাঙালি? এই নাম? ছি ছি ছি। তার চিঠি এ বাড়িতে বয়ে এনেছ তুমি? অন্যায় হয়ে গিয়েছে, আমার মাথা ঠিক ছিল না তখন। আমার মাথা এখন ঠিক নেই, তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না। সে কি? কেন? আমি তো বললাম আমার মাথা ঠিক ছিল না। ওটা কোনো কৈফিয়ত নয়। ব্রিং দ্যাট গার্ল। ওই বিন্দুকে নিয়ে এসো এখানে। সে তো নেই। নেই মানে? কেলো ওর সঙ্গে সম্পর্ক কাটান দেবার পর কোন মাসির বাড়ি চলে গেছে। এর মধ্যে কেলো আসছে কোত্থেকে? তার মানে কেলোর সঙ্গে ভাব হচ্ছিল বলেই তো আমার মাথাটা। দাঁড়াও, এ চিঠি বিন্দু কাকে লিখেছিল? কেলোকে? হুম, তাহলে চিঠিটা এ বাড়িতে এলো কেন? দাদাবাবুকে দিয়ে পড়তে এনেছিলাম। কেলোর পকেটে পেয়েছিলাম এটা। দাদাবাবুর কাছে পরামর্শ চেয়েছিলাম কেলোকে ফেরাতে। তা বলতে নেই, কদিন পরে কেলো আমার সামনে বিন্দুকে বলে দিল কোনো সম্পর্ক নেই। পিতৃদেব এবার স্বপ্নাশিসের দিকে ফিরলেন। বাহ, অনেক গুণ হয়েছে দেখছি। অ্যাডভাইজার হয়েছ? এসব ব্যাপারে সমাধান করছো? তলে তলে এত উন্নতি হয়েছে ভাবতে পারিনি। নো মোর। এসব ব্যাপারে একদম থাকবে না। দ্যাটস মাই অর্ডার। আমার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে তোমার ব্যাপার দেখে। যাও, যাও তোমরা। হঠাৎ স্বপ্নাশিস নিজেকে বলতে শুনল, আপনি অকারণে উত্তেজিত হন। হোয়াট? পিতৃদেবের গলার স্বর ফ্যাঁস ফ্যাঁসে হয়ে গেল। আর ফেরার পথ নেই। তীর ধনুক থেকে বেরিয়ে গেলে সেটা এগিয়ে যাবেই যতক্ষণ জোর থাকে। আপনি নিজে যা ভাবেন সেটাকেই ঠিক মনে করেন। আমরা বড় হয়েছি, আমাদের কিছু বলার থাকতে পারে তা আপনি চিন্তাও করেন না। সেজন্যই আপনার প্রেশারটা বাড়ে। তুমি তুমি আমার মুখের ওপর এসব কথা বলছো? আমি আপনাকে একটুও অশ্রদ্ধা করছি না। এই দেখুন না, আপনি ওই চিঠিটাকে আমার লেখা ভেবে উত্তেজিত হয়ে শরীর খারাপ করছিলেন, ঠিক কিনা?
এ বাড়ির একটা ডিসিপ্লিন আছে। নিশ্চয়ই, আমরা সবাই সেটা মেনে চলি। কিন্তু আপনি যখনই আমাদের সঙ্গে কথা বলেন, তখনই রেগে রেগে কথা বলেন কেন? কেলোর মা বলছিল, মায়ের সেই বোন যেদিন এসেছিল, সেদিন আপনি স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তাহলে আপনি সেটা হতে পারেন। তার মানে আমি ইচ্ছে করে অস্বাভাবিক হই? সেটা আপনি জানেন। আমার খেলা দেখতে গিয়েছিলেন, অথচ এমন ভান করছেন আপনি নিজে যাননি। বলুন সত্যি কিনা? পায়ের তলায় যেন মাটি পাচ্ছিল স্বপ্নাশিস। অদ্ভুত! তোমাদের বলেছিলাম মাসির সঙ্গে দেখা করে আসতে, গিয়েছো? কোনো কথা শোনো, আবার চটাং চটাং কথা শোনানো হচ্ছে। যাও, আমাকে একা থাকতে দাও। হাত নাড়লেন পিতৃদেব। দুপায়ে ডানা বেঁধে যেন ঘরে ঢুকল সে। আনন্দে লাফাতে ইচ্ছে করছিল। লাফিয়ে নিল। উহ, অনেক দিন ধরে মনে যে ইচ্ছেটা বড় হচ্ছিল, আজ সেটা পূর্ণ করতে পেরেছে। কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেননি উনি। যেন একটা বিরাট যুদ্ধ জয় করে ফেলেছে এমন ভঙ্গিতে দরজার দিকে তাকাতেই দেবাশিসকে দেখতে পেল সে। দেবাশিসের মুখ দেখার মতো। দেবাশিস বলল, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, মনে হচ্ছে নাকি? তুই বাবার সঙ্গে ওইভাবে কথা বললি? খারাপভাবে বলিনি, যা ন্যায় তাই বলেছি। ন্যায় অন্যায় বিচার করার তুই কে? এমনিতেই মাথা গরম থাকে, তোর কথা শুনে যদি কিছু হয়ে যায় তাহলে? এখন থেকে শান্ত হয়ে যাবে। কখনো একজনকে গিয়ে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হয়। যাগে, কালই তুই সেই মাসির বাড়িতে যাবি। কেন? বাহ, তুই বাবার বাধ্য ছেলে, পিতৃ আদেশ লঙ্ঘন করা অপরাধ। তুই যাবি না? আমি কি করে যাব? কাল থেকে কড়া প্র্যাকটিস। জীবনানন্দ দাশের বইটা টেনে নিল সে। একটা কবিতা শুনবি দাদা? দেবাশিস বিরক্ত হয়ে দ্রুত ঘর ছেড়ে গেল। আহির বলল, কেমন আছেন? কফি হাউসের টেবিলে বসে স্বপ্নাশিস মাথা নাড়ল। ভালো। বইটা খুলেছিলেন? পুরোটা পড়া হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আরো কয়েকবার পড়তে হবে। সে কি, কেন? আচ্ছা, আপনি যখন প্রথম পড়েছিলেন একবারেই সব বুঝেছিলেন? না, যতবার পড়ি ততবার বুকের ভেতরটা অন্যরকম হয়ে যায়। তাহলে আমার মতো মূর্খ একবারে বুঝবে কিভাবে? নিজেকে মূর্খ ভাবছেন কেন? মানুষ যতক্ষণ শুদ্ধ না হচ্ছে ততক্ষণ মূর্খ থাকে। এবার চোখ তুলল আহির। আপনি ঝগড়া করতে ভালোবাসেন না? স্বপ্নাশিস হেসে ফেলল। একদম না। আহির হাসল। আজকের কাগজ দেখে আপনার বাবা কিছু বলেননি? না, ওর স্বভাব ভালো দেখলে হজম করে যাওয়া, খারাপ দেখলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়া। আপনি তো দেখেননি, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। তবু কাল আমি প্রথম মুখ খুলেছি, সাহস করে তো বলে ফেললাম। কি? স্বপ্নাশেষ ঘটনাটা বলতে আহির হেসে উঠল। মজার মানুষ তো। মজা? আপনার সঙ্গে আলাপ হলে বুঝতে পারবেন। বেশ, আপনার বাড়ির ঠিকানা দিন, একদিন গিয়ে আলাপ করে আসব। সর্বনাশ! সর্বনাশ কেন? আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমার সঙ্গে সম্পর্ক রাখতে বাড়ি থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে? প্রায় তাই। তাহলে সম্পর্ক না রাখাই আপনার পক্ষে মঙ্গল। আহিরের মুখে মেঘ ঘনালো। অসম্ভব। বুঝতে পারলাম না। আহির বলল, আমার কোনো বন্ধুর ক্ষতি আমি চাই না। স্বপ্নাশিস মুখ তুলে তাকালো। আহিরের চোখে চোখ রাখল। তারপর মুখ ঘুরিয়ে বলল, আমি কোনো কিছুর বিনিময়ে এই বন্ধুত্ব হারাতে চাই না। আমি কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস কিভাবে কাউকে করানো যায়? স্বপ্নাশিস অসহায় চোখে তাকালো। চিৎকার করে বললেও তো মানুষকে বিশ্বাস করানো যায় না। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে লিলি টমসন আকরামের বলের মুখোমুখি হওয়া ঢের সোজা। স্বপ্নাশিসকে ভাবতে দেখে আহির বলল, তোমার বাবা যদি জানতে পারেন তাহলে নিশ্চয়ই তুমি বিপদে পড়বে। তখন তো তুমি সম্পর্ক ছিন্নও করতে পারো। দুটো বিশ্ব রেকর্ড পকেটে নিয়ে ভারতবর্ষে এসে লারা ব্যাটে রান পায়নি। কবে কখন কি হবে এটা কখনো আগ বাড়িয়ে বলা যায় না। পাকিস্তান যে শারজায় শ্রীলঙ্কার কাছে হেরে যাবে তা কি কেউ জানতো? কিন্তু স্বপ্নাশিস নিজে ভবিষ্যৎ নির্ধারণ করল।
তুমি আমাকে ত্যাগ করলেও আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না। প্রমিস? প্রমিস। আমি তোমাকে বিশ্বাস করলাম। কি করে? জানি না, কখনো কখনো বিশ্বাস করতে ভালো লাগে, তাই। সেই রাতে ভালো করে ঘুম এলো না। কখন যে আপনি থেকে তুমিতে নেমে এসেছে কথাবার্তা, বিছানায় শুয়ে সেটা মনেই করতে পারছিল না স্বপ্নাশিস। এখন বুক জুড়ে অসম্ভব এক ভালো লাগা পাহাড়ি ঝর্ণার মতো তরতরিয়ে ছুটে চলেছে, যার কোনো অন্ত নেই। একেই কি প্রেম বলে? এখন যদি আহির তার কাছে একটা বিন্দু চায়, তাহলে সমুদ্র দিয়ে দিতে পারে। জানালার বাইরে রাতে আকাশটাকে দেখল সে। শ্যামনগরের আকাশটা কি এখন এই রকম দেখাচ্ছে? আহির কি ঘুমোচ্ছে? ঘুমে চোখ চায় না জড়াতে। বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি। এখন সে কত রাত। বন্ধ চোখে আহিরের মুখ, ওর উজ্জ্বল চোখের আলো, চিবুকের ভাঁজে শৈশব চুল। হঠাৎ মনে হলো সে বিদিশার নিশার শব্দ দুটোর অর্থ ধরতে পেরেছে। আর মনে হওয়া মাত্র বিছানায় উঠে বসল সে। জীবনানন্দের বইটা খুলল টেবিল ল্যাম্প জেলে। বনলতা সেন কবিতাটা প্রথম পড়ার সময় ভালো লেগেছিল। সব উপমার সঠিক ব্যাখ্যা পায়নি। এখন যেন একটু একটু করে পেতে লাগলো। তার মনে হলো জটিল অঙ্ক সমাধান করার জন্যে যেমন ফর্মুলা দরকার হয়, তার নাম অনুভূতি, বোধ। জীবনানন্দ যেন আহিরকে দেখেছিলেন। এই বইয়ের অনেক কবিতাই তাই আহিরকে লক্ষ্য করে, তাকে ভেবে লেখা। আজ সেই লাইনগুলো পড়ার সময় সে আহিরকে স্পর্শ করতে পারছে। কবি আর পাঠক এখন একাকার হয়ে এক সমুদ্রের দিকে এগিয়ে চলেছে, যার নাম আহির। একজন প্রাক্তন রাষ্ট্রপতি মারা যাওয়াতে আজ সব ছুটি। আহির তাই কলকাতায় আসবে না। ময়দানে খেলাও বন্ধ। দুপুরে খেতে বসে পিতৃদেব বললেন, ধ্যাসটামো, রাষ্ট্রপতির চাকরি চলে যাওয়ার পর যে লোকটার কথাবার্তা সরকারকে বিব্রত করত, যাকে কেউ পাত্তাই দিত না, সে পটল তুলতে চারধারে পোঁপো শুরু হয়ে গেল। শোক উতলে উঠছে যেন। ছেলেরা চুপচাপ খাচ্ছিল। এই ধরনের উক্তিতে তাদের কিচ্ছু এসে যায় না। দেশ আছে বলে একটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থাকবেন, যাবেন, আর একজন আসবেন। এর সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। পিতৃদেবের উষ্মার সঙ্গে তাই তারা যোগ দিল না। অবশ্য যোগ দিতে গেলে কথা বলতে হয়, সেই ঝুঁকি নিতে ওরা কেউই চায় না। বাবু, কেলোর মা একটু দূরে এসে দাঁড়ালো। পিতৃদেব মুখ ফেরালেন। আমাকে 2 দিন ছুটি দিতে হবে। কেলোর মা নিচু গলায় বলল, ছুটি? হোয়াই? কেন? আমি একটু তারাপীঠে যাব। সে কি, ওখানে কে আছে তোমার? মা আছেন, মায়ের কাছে যাব। তোমার মা? সেরকম কেউ আছে বলে জানতাম না তো। আমার মা কেন হবে? মা কালী। মাই গড, তাকে পুজো দেবার কি হলো? আমাকে যেতে হবে বাবু, তিনি বড় জাগ্রত। কেলোর মা বলল। ছেলেটার ঘাড়ে আর একটা পেতনি চেপেছে, তারাপীঠে পুজো না দিলে যোগ কাটবে না। পিতৃদেব গম্ভীর হয়ে গেলেন। তা আমরা কি হাওয়া খেয়ে থাকবো? আমার উপায় নেই বাবু, এত বছর ধরে আমি তো কখনো ছুটি নেইনি। জ্বর গায়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্না করেছি। মা বলে গিয়েছিল, কেলোর মা, এদের দেখিস। দেখিনি? কিন্তু আমাদের কি হবে? এই বয়সে হোটেলের রান্না খেতে পারবো না। তা তো জানি, 2 দিনের জন্য বনলতাকে দিয়ে যাচ্ছি, সে রেঁধে দেবে। চট করে তো বদলি পাওয়া যায় না। বনলতা সামনের মাস থেকে মল্লিক বাড়িতে লাগবে। এখন বসে আছে বলে রাজি হলো। যাব? চোর ছাচর নয় তো? বয়স কত? চোর না, বয়স একটু কম, 22-23। নো, নেভার। পিতৃদেব চমকে উঠলেন। মানে? পিতৃদেব সরাসরি জিজ্ঞাসা করলেন। অল্প বয়সী মেয়ে রাখবো না তা তুমি জানো না? 2 দিন তো, আর কাউকে পাবো না আমি। তাছাড়া বনলতার চরিত্র ভালো। কবে যাবে? কাল। একেবারে ঘোড়ার জিন দিয়ে কথা বলতে এসেছো? অ্যালাউ না করলে বদনাম করবে। ঠিক আছে, বিকেলে নিয়ে এসো তাকে, কথা বলে দেখি। বিকেল 4টের সময় হঠাৎ উদয় হওয়া কিছু ভাবনাকে কাগজে লিখে ফেলছিল স্বপ্নাশিস, এবং তখনই কড়া নাড়ার আওয়াজ হলো। কেলোর মায়ের ফিরে আসার সময় এখনো হয়নি। দরজা খোলার শব্দ কানে এলো। পিতৃদেবী খুললেন।
মিনিট পাঁচেক পরেই হাঁকটা এলো। পিতৃদেব তাকে ডাকছেন। লেখা বন্ধ করে খাতাটাকে অন্য বইপত্রের আড়ালে ঢুকিয়ে স্বপ্নাশিস পিতৃদেবের ঘরের দিকে যেতে যেতে একটি মহিলা কণ্ঠ শুনতে পেল। অত জোরে চিৎকার করে কথা বলবেন না, শরীর খারাপ হবে। হে হে, তা অবশ্য, তা অবশ্য। সম্পূর্ণ অচেনা গলায় পিতৃদেব কথা বলছেন। বিস্ময়ের অন্ত রইল না। স্বপ্নাশিস পর্দা সরিয়ে ঘরে ঢুকল। এই যে, ইনি আমার কনিষ্ঠ পুত্র। স্বপ্নাশিস দেখল একজন প্রায় প্রৌঢ় মহিলা চেয়ারে বসে আছেন। মোটাসোটা, চোখে চশমা, একসময় সুন্দরী ছিলেন। হালকা নীল শাড়িতে কাজ। তোমার মাসিমা, কতবার বললাম গিয়ে দেখা করে এসো, অবাধ্য। ওভাবে বলছেন কেন? ব্যস্ত থাকে বলে যেতে পারিনি। তুমি তো ক্রিকেট খেলো। চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলল স্বপ্নাশিস। আজকাল তো শুনেছি ক্রিকেট খেলে অনেক টাকা পাওয়া যায়। খেলে টাকা রোজগার করে গলফ প্লেয়ার আর টেনিস প্লেয়ার, পিতৃদেব জানালেন। এ কিন্তু দিদির মতো দেখতে হয়েছে। সেই জন্যই আমার দুশ্চিন্তা বেড়েছে। কেন? আমি যা পছন্দ করি না তাই তিনি করেন। সে কি? বাবা তোমাদের কত কষ্ট করে বড় করেছেন, তাকে দুঃখ দিচ্ছ কেন? আমরা দুঃখ দিচ্ছি তা আপনি জানলেন কি করে? সরাসরি প্রশ্ন করল সে। এই তো উনি বললেন। উনিও ওরকম ভাবতে ভালোবাসেন। হোয়াট? আমাকে অপমান করার সাহস কোথায় পেয়েছো তুমি? চিৎকার করে উঠলেন পিতৃদেব। তার মুখ লাল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা হাত তুলেন। আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনার প্রেশার বেড়ে যাবে। বাড়ুক প্রেশার, আজ একটা হেস্তনেস্ত করবই। বেশ, তাহলে তাই করুন, আমি যাচ্ছি। না না, তুমি বুঝতে পারছো না ভুবন, ডিসিপ্লিন ইজ লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, আগে আপনি শান্ত হন। বেশ, তুমি কথা বলো, জবাবদিহি চাও। পিতৃদেব মুখ ঘুরিয়ে নিলেন। এই পিতৃদেবকে স্বপ্নাশিস প্রথম দেখল। ভদ্রমহিলা তার দিকে তাকাতেই সে বলল, আমি অন্যায় কিছু বলিনি। উনি কি ভুল বললেন? ভাবছেন যা তাই বলছেন। ঠিক আছে, তোমার দাদা কোথায়? হাসপাতালে গিয়েছে। তাহলে তোমরা ওকে দুঃখ দাও না? না। ব্যাস, চুকে গেল। এখন ওরা বড় হয়েছে, ওদের কথা শুনতে হবে আপনাকে। পিতৃদেব ঝাঁকুনি দিয়ে মুখ ফেরালেন। যাই বলুন, আপনি বড্ড রাগী। মোটেই না। মানব না, দিদির কাছে শুনেছি চায়ে চিনি বেশি হয়েছিল বলে আপনি কাপ ছুঁড়ে ভেঙে ফেলেছিলেন। কি ঠিক কি না? তোমার দিদি তিলকে তাল করত। দরজায় শব্দ হলো। পিতৃদেব জিজ্ঞাসা করলেন, কে? আমি, বনলতা। কে? বনলতা? বনলতা? ও, এসো ভেতরে ঢোকো। যে মেয়েটিকে ওরা দেখতে পেল তাকে আর যাই হোক বাড়ির কাজের লোক বলে মনে হয় না। কায়দা করে শাড়ি পরা, সংক্ষিপ্ত জামা, চুল ফাঁপানো, হাতে ছোট ব্যাগ। তোমাকে কেলোর মা পাঠিয়েছে? সে কোথায়? সে আমাকে 6টার সময় আসতে বলেছিল, তখন টাইম হবে না বলে এখন এলাম। কেলোর মা আমাকে কি কি করতে হবে বলেছে। আমার কোনো অসুবিধা হবে না। তুমি কি ম্যারিড, মানে বিয়ে থা হয়েছে? আমি তাকে ছেড়ে দিয়েছি। কাল সকালেই আসতে হবে? প্রশ্নের জবাব না দিয়ে পিতৃদেব ভদ্রমহিলাকে বললেন, আমার বাড়িতে যে পার্মানেন্টলি আছে সেই তোমার দিদির আমল থেকে। সে দুদিনের জন্য ছুটিতে যাচ্ছে। তার বদলি একে পাঠিয়েছে। হাত পুড়িয়ে বাবুরা তো কেউ রান্না করতে পারে না। ভদ্রমহিলা বনলতাকে দেখলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, আজই তোমাকে খবর দেব। আমরা একটু কথা বলে দেখি। বনলতা যেমন এসেছিল তেমন চলে গেল। কি সাজগোজ! এ করবে কাজ? 2 দিন তো। দুর্নাম দিতে তো 1 মিনিট লাগে। এ বাড়িতে যদি আর কোনো মহিলা থাকতো তাহলে তো প্রশ্ন ছিল না। না, এ মেয়েকে দিয়ে চলবে না। হোটেলের খাবারই খেতে হবে। কি আশ্চর্য, হোটেলের খাবার খাবেন কেন? একে রাখলে আমার প্রেশার আরো বেড়ে যাবে। ভদ্রমহিলা একটু ভাবলেন। আপনার এখানে এক্সট্রা ঘর আছে? এক্সট্রা ঘর কি হবে? আমার তো কোনো ঝামেলা নেই, 2 দিন আমি এখানেই থেকে যেতে পারি। তুমি? হ্যাঁ, অসুবিধা আছে? আরে আমাদের সৌভাগ্য বলতে হবে, কিন্তু ভেবে দেখো তোমার আত্মীয় স্বজন। আপনিও তো আমার আত্মীয়।
তা বটে, তাহলে বনলতাকে রেখে দেয়া যেতে পারে, কি বলো? শেষ প্রশ্নটা তিনি স্বপ্নাশিসের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন। স্বপ্নাশিস বলল, আমি যেতে পারি? মানে? তোমরা বড় হয়েছো, তোমাদের মতামত জানতে চাইছি। আমার কোনো মতামত নেই। ভেতরে পা বাড়ালো সে। দেখলে ভুবন, কি নিয়ে আছি? আমার বড় ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই, একেবারে মাটির মানুষ। এই হতচ্ছাড়া ক্রিকেট খেলে এরকম হয়েছে। হয়তো আমাকে পছন্দ করছে না। অপছন্দ করার মতো কিছু তো তুমি করনি। তাহলে তো নিজের মাকেই ও অপছন্দ করত। মাসি আফটার অল মায়ের বোন। আহা, নিজের মাসি তো নই, হাসলেন মহিলা। যাই বলুন, দিল্লি থেকে এখানে এসে হাঁপিয়ে উঠছিলাম। এই দুদিন একটু অন্যরকম লাগবে। চলুন আপনার বাড়ির ভেতরটা দেখে আসি। যাও না, কেউই তো নেই। থাকবে যখন তখন ভালো করে নিজেই দেখে নাও। স্বপ্নাশিস দ্রুত পা চালিয়ে নিজের ঘরে চলে এলো। ভদ্রমহিলার আগ বাড়িয়ে উপকার করাটা সে পছন্দ করতে পারছে না কেন? ওই বয়সেই এক মহিলা হুট করে এত স্বল্প পরিচিত বাড়িতে থেকে যেতে কি করে রাজি হলেন? যে পিতৃদেব মহিলাদের ছায়া মারাতে নিষেধ করতেন, তিনি কি করে সম্মতি দিলেন? তার কেলোর কথা মনে হলো। বনলতাকে দেখে মনে হয়েছে খুবই আধুনিকা। ওদের মধ্যে এমন মেয়ে খুব কম দেখা যায়। কেলো যে রেটে প্রেম করে, তার হাত থেকে বনলতা কি রক্ষা পেল? বনলতাকে সমর্থন করছে যখন কেলোর মা, তখন তার ছেলে সম্পর্কে কোনো ভয় নেই। কেলোকে অন্য প্রেম করা থেকে বিরত করতেই সে তারাপীঠে পুজো দিতে যাচ্ছে। পুজো দিলে এসব করা যায়? যে দেশের মানুষ সূর্য চন্দ্রগ্রহণে খাবারে তুলসী পাতা খোঁজে, সে দেশে কেলোর মায়েরা এরকম ভাবতেই পারে। এইটা তোমার ঘর? মুখ ফিরিয়ে এসে মহিলাকে দেখল, দরজায় দাঁড়িয়ে আছেন। ইস, কি অগোছালো করে রেখেছ। দুদিন আছি তো, সাজিয়ে দেব। তোমার ছবি নাকি কাগজে ছাপা হয়েছে। খুব খেলো বুঝি। এখানে থাকলে আপনার অসুবিধা হবে, স্বপ্নাশিস বলল। কেন? ভদ্রমহিলা অবাক হয়ে তাকালেন। আমার বাবা কতগুলো আইন এ বাড়িতে চালু করেছেন। যেমন, বিশেষ নির্দিষ্ট সময়ের খাবার সেই সময়ে না এলে পাওয়া যাবে না। জোরে কথা বলা যাবে না। কেলোর মাকে মহিলা মনে করা হয় না, তাই মহিলাদের ছায়া এড়িয়ে যেতে হবে। আমার দাদা ব্রহ্মচারী। ও আপনার ছায়া মারাতেও চাইবে না। সেটা কি আপনার ভালো লাগবে? হোমা, তাই নাকি? তাই। কয়েক মিনিটের জন্য শ্বশুরবাড়ির লোক হিসেবে এসেছেন বলে বাবা আপনার সঙ্গে মিষ্টি কথা বলেছেন। একটু পুরনো হলেই দেখতে পাবেন। খুব সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলল স্বপ্নাশিস। তা তো হবেই। আসলে দিদি মারা যাওয়ার শোকে পাথর হয়ে গেছেন মানুষটা। এ বেশি দিন থাকবে না। তোমাদের বিয়ে থা হয়ে গেলে বদলে যাবে। আমাদের তো বিয়েই হবে না। হোমা, কেন? দাদা পিতৃ আদেশে ব্রহ্মচারী থাকবে, আর আমি ওসব ভাঙলে বাড়ি ছেড়ে যেতে হবে। মহিলা শব্দ করে হাসলেন। এইসব শুনেছি সিনেমায় হয়। তোমাদের বাড়িটা দেখছি বেশ মজার। ওটা কি বই? উত্তরের অপেক্ষা না করে নিজেই তুলে নিলেন ভদ্রমহিলা। ও, কবিতার বই। আমি আবার কবিতা বুঝি না। আজ যে সফল হবে, কাল তাকে শুদ্ধ করবে এই কবিতাগুলো। আহির। আহিরকে? মুখ তুললেন মহিলা। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল স্বপ্নাশিস। কোনো মতে বলল, বন্ধু। এরকম নাম কখনো শুনিনি। হাতের লেখা মেয়েলি, অবাঙালি? না। এই কবিতাগুলো পড়লে শুদ্ধ হওয়া যায় বুঝি? হ্যাঁ, মন পবিত্র হয়। গীতা বা উপনিষদের চেয়ে ভালো। তুমি গীতা পড়েছ? না পড়লে বলছি কি করে? ছেলেবেলায় ওসব বাবা আমাদের পড়িয়েছেন। তাহলে তো এই বইটা পড়তে হবে। দেবে আমাকে? এ বাড়িতে যতক্ষণ আছেন পড়ুন, নিয়ে যাওয়া চলবে না। তুমি বড্ড কাট কাট কথা বলো। বাবা বলেছেন সত্যি কথা স্পষ্টভাবে বলা ভালো। ভদ্রমহিলা মিষ্টি হেসে বইটা নিয়ে বেরিয়ে গেলেন। আজ বিকেলের জলখাবার মুড়ি আর শশা। কেলোর মা বাটিটা ঘরে পৌঁছে দিয়ে বলল, তিনি কি এখন থেকে এখানেই থাকবেন? কেন? তোমার দাদা বাড়ি ফিরতেই তাকে কোথায় পাঠানো হলো ওর জিনিসপত্র আনতে। তোমরা বড় হয়েছ, এখনই প্রতিবাদ করো। বাবুর বয়সটা ভালো নয়। তার মানে? ওহ, তোমাকে কি করে বোঝাবো? ওই শয়তানের মতলব ভালো নয়।
তুমি কি করে বুঝলে? বুঝবো না? আমাকে বলছে বাড়ি চলে যেতে। আজ রাত্রের রান্না নাকি সেই রাঁধবে। কেন? আমার কাল থেকে ছুটি, আমি আজই বাড়িতে যাব কেন? মায়ের বোন বলে কথা। ছাই, কোনোদিন দেখিনি। এ আমার ভালো লাগছে না বাবু। বাবাকে গিয়ে বলো। তিনি কি কানে শুনবেন? বাবুর নাম ধাম গোত্র একটা কাগজে লিখে দাও তো। কি হবে? তারাপীঠে গিয়ে বাবুর নামেও একটা পুজো দিয়ে দেব। হো হো করে হেসে উঠল স্বপ্নাশিস। কেলোর মা বোকা বোকা মুখ করে তাকিয়ে থাকলো। হাসি থামিয়ে স্বপ্নাশিস বলল, তোমার বনলতা এসেছিল, ওর সঙ্গে কেলোর বিয়ে দাও না। তোমাকে সত্যি কথা বলবো? নিশ্চয়। আমি প্রথমে তাই ভেবেছিলাম। আমাকে খুব মান্যি করে। হয়তো একবার বিয়ে হয়েছিল, কিন্তু তাতে কি? কিন্তু কেলোর কাঁধে অন্য পেতনি চেপেছে। তাহলে তো মুশকিল। সেই পেতনি কি সুন্দরী? দূর, বাঁশের মতো দেখতে। যার তরে মজে মন, কি বাহারি কি বাডো। মাঝে মাঝে মনে হয় কেলোকে মোড়ো ঝাঁটা দিয়ে মারি আচ্ছাছে। কিন্তু তারকেশ্বরে মানত করে যে ছেলেকে পেয়েছিলাম, তার গায়ে ঝাঁটা তুলি কি করে? তারকেশ্বরে শুরু করেছিলে, এখন যাচ্ছ তারাপীঠে। এরপর কোথায়? খোঁচাটা বুঝতে পারল কেলোর মা। ঘর থেকে বেরিয়ে গেল। খাওয়া শেষ করে স্বপ্নাশিস ভাবল একবার দেশবন্ধু পার্ক থেকে ঘুরে আসবে। পোশাক বদলে বাইরের ঘরের দিকে যেতে সে থমকে দাঁড়ালো। ভদ্রমহিলা কবিতা পাঠ করছেন। বলিলাম, একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। পড়ব? ইন্টারেস্টিং, কিন্তু আহিরটাকে। আপনার কি দরকার? বড্ড সন্দেহবাতিক আপনি। তা নয়, হঠাৎ এই বই দিতে গেল কেন? দোষ কি? না, 25 বছর আগের ঘটনা যে বলছে, তার তো বয়স হয়েছে। কি আর বয়স, আমার মতো। দিদির চেয়ে কয়েক বছরের ছোট। আর দিদি? তিনি চলে গিয়ে আমাকে ডুবিয়ে দিয়ে গেছেন। কখনো ডোবা, কখনো ভাষা, এই তো জীবন। হুম, কিন্তু 20 বছর আগের ওইসব ব্যাপারের কবিতা পড়ছে কেন ছোকরা? না, এটা বন্ধ করা দরকার। কথা বলতে হবে। পিতৃদেবের কণ্ঠস্বর বদলে গেল। ও, স্বপ্নাশিস যদি ওর বয়সী প্রেমের কবিতা পড়তো তাহলে খুশি হতেন? আহ, ভুবন! দেখুন, যে বয়সের যা, ওদের স্বাভাবিকভাবে বড় হতে দিন তো। কিছু বলবেন না। আমার কিন্তু ভারী ভালো লাগছে কবিতাগুলো। এতদিন যে কেন পড়িনি। স্বপ্নাশিস আর দাঁড়ালো না, পর্দা সরিয়ে দুজনের সামনে দিয়ে বেরিয়ে গেল। ভদ্রলোকের নাম সুটে সেন। রোগা, লম্বা, অনেকটা শকুনের মতো ভঙ্গি। বড় ক্লাব কোহিনূরের সেক্রেটারি। ময়দানের সবাই জানে সুটে সেন মানেই কোহিনূর, কোহিনূর মানেই সুটে সেন। বিশাল ব্যবসা তার, দুহাতে টাকা ঢালেন ক্লাবে। বিরোধী পক্ষ বলে কাউকে তৈরি হতে দেননি। রোজ বিকেলে ক্লাবের লনে বসে থাকেন ইজি চেয়ারে। তাবেদাররা চারপাশে ভিড় করে তার বাণী শোনে। সেই সুটে সেন ডেকে পাঠিয়েছেন স্বপ্নাশিসকে। স্বপ্নাশিস প্রথমে ভেবেছিল যাবে না। কেউ ডেকে পাঠালেই যেতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সুব্রত তাকে বলল যাওয়ার জন্যে। সিএবিতে সুটে সেন নেই, কিন্তু তার অদৃশ্য হাত কোথায় নেই কেউ বলতে পারে না। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামি। অতএব বিকেলবেলা সে হাজির হলো কোহিনূরের টেন্টে। সুটে সেন বসেছিলেন চামচে পরিবৃত হয়ে। ওদের ক্লাবের বাবুল বোস বেঙ্গলের উইকেট কিপার। সে বিনীত গলায় কিছু বলছিল। শুটে বললেন, দেখ বাবুল, তুই উইকেট কিপার। উইকেটের পেছনে দাঁড়িয়ে বল ধরবি। ব্যাটসম্যান ভুল করলে তবে স্ট্যাম্প ওড়াবি। তুই চেষ্টা করলেও উইকেট নিতে পারবি না। 8 নম্বরে নামিস। রানও 20-র বেশি করতে পারবি না। দলকে জেতানোর ব্যাপারে তোর যা ভূমিকা, অন্য উইকেট কিপারেরও তাই। লিলি, ইমরান, রিচার্ড, সেন, আমাদের সচিন টিমকে জিতাতে পারে। কিন্তু কুন্দরা, মোরে, মঙ্গিয়া কি সেই সম্মান পায়? তবু তুই যখন বলছিস, আমি দেখি কি করা যায়। তোর ভাইকে পাঠিয়ে দিস, দেখব। কথা বলতে বলতে স্বপ্নাশিসকে দেখছিলেন তিনি। কি চাই? আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। আপনার পরিচয়? আমি স্বপ্নাশিস। সঙ্গে সঙ্গে চামচেদের একজন আগ বাড়িয়ে স্বপ্নাশিসের বিবরণ শুনিয়ে দিল। শুটে সেন সোজা হয়ে বসলেন। হো, তুমি আমার টিমকে হারিয়েছ? বলার ভঙ্গিতে স্বপ্নাশিসের মনে হলো সে বিশাল অন্যায় করে ফেলেছে।
তার কোনো কৈফিয়ত দেবার নেই। সে চুপ করে রইল। সুটেশন বললেন, কিন্তু মনে রেখো, ক্রিকেট একজনের খেলা নয়। হরিমাধবের টিম ভালো না খেললে তুমি একা কিছুই করতে পারতে না। ভোজুকে তুমি ঝুলিয়েছ কেন? আমি তো কিছু করিনি। উনি যা করতে বলেছিলেন তা খেলোয়াড় হিসেবে আমার পক্ষে করা সম্ভব নয়। নেক্সট সিজনে আমার টিমে আসছো? আমি ভেবে দেখব। ভাবার কি আছে? টিমে এসো, যতদিন ফর্ম থাকবে বেঙ্গলে জায়গা পাকা। কলেজে পড়ো তো, টাকা পয়সা প্রমিস করছি না, চাকরির ব্যবস্থা হতে পারে। আমাকে ভাবতে দিন। ভাববার আছেটা কি? হরিমাধব তো ক্লাব কোচিং ছেড়ে দিয়েছে, যেন লঙ্কা জয় হয়ে গেছে তার। ফালতু। আমি দেখতে চাই সামনের বছরে ওই শ্যামবাজারের বিরুদ্ধে তুমি সেঞ্চুরি করছো। বুঝতে পেরেছ? শুটে সেন চোখ ছোট করলেন। ইউনিয়নের সন্তোষ টোপ দিয়েছে নাকি? শুনছি সামনের বছর ওরা ভালো টিম করার চেষ্টা করছে। কি সন্তোষ গিয়েছিল? না, ইউনিয়ন থেকে কেউ আসেনি। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। আমি যাই। স্বপ্নাশিস আর দাঁড়ায়নি। কটকে যাওয়ার আগের দিন আহিরের সঙ্গে দেখা হবার কথা ছিল কলেজের পর, কিন্তু আহির এলো না। এমনিতে চারপাশে আবহাওয়া বেশ ভালো। সেই মাসি দুদিন থেকে যাওয়ার পর পিতৃদেবের আচরণের প্রচুর পরিবর্তন হয়েছে। তিনি আর কথায় কথায় চেঁচাচ্ছেন না। বেশিরভাগ সময় চোখ বন্ধ করে বসে থাকেন। বনলতা নামের সেই মেয়েটি কিন্তু কেলোর মায়ের অনুপস্থিতিতে কাজ করতে আসেনি। মাসি তখন একা একা সামলেছেন। ফিরে এসে কেলোর মা জানিয়েছেন বনলতা অসুস্থ হয়ে পড়েছিল। পুজো দিয়ে আসার পর কেলো নাকি বেশিরভাগ সময় ঘরেই থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অসহিষ্ণু হয়ে উঠল স্বপ্নাশিস। কাল ধৌলি এক্সপ্রেসে ওদের কটকে যাওয়ার কথা। যাওয়ার আগে আহিরের সঙ্গে দেখা না করে যাওয়ার কথা সে ভাবতেই পারে না। আজ পর্যন্ত কখনো আহির কথা দিয়ে আসেনি এমন হয়নি। 12টা পর্যন্ত সে চাতকের মতো পথ চেয়ে রইল। কফি হাউসের দিকে যে মেয়ে আসছে তাকেই দূর থেকে আহির বলে ভাবতে গিয়ে ঠক্কর খাচ্ছিল। শেষ পর্যন্ত সেই সময়টা এলো যখন কোনো আশা আঁকড়ে থাকা যাচ্ছে না। অনেক রকম ভাবনা ভাবার পর স্বপ্নাশিস স্থির করলো সে শ্যামনগরে যাবে। সোজা শিয়ালদা গিয়ে ট্রেন ধরল সে। এর আগের বার সঙ্গে সুব্রত ছিল। স্টেশনগুলোকে পেছনে ফেলে ফেলে ট্রেনটা যখন শ্যামনগর পৌঁছালো তখন স্বপ্নাশিসের বুকের ভেতর দ্রিম দ্রিম শুরু হয়ে গিয়েছিল। কেউ কিছু বলবে না তো? সুব্রত প্রায় তাকে শুনিয়েছে শ্যামনগরের ছেলেরা এসব ব্যাপার প্রশ্রয় দেয় না। কথাটা আহিরকে অবশ্য কখনো জিজ্ঞাসা করা হয়নি। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে সে চেনা পথ ধরে চলে এলো খেলার মাঠের কাছে। এসে রিক্সা ছেড়ে দিল। একবার যাওয়া আসা করেই মনে হচ্ছে সব চেনা। দূর থেকে আহিরদের বাড়িটা নজরে এলো। ব্যালকনিতে কেউ নেই। তার মনে হলো আহির নিশ্চয়ই অসুস্থ। কোনো কারণে সে কলকাতায় যেতে না পারলে স্বপ্নাশিস যে আসবেই এটা নিশ্চয়ই অনুমান করবে, আর তাহলে ওকে ব্যালকনিতে দেখা যেতই। মাঠের পাশ দিয়ে আড়ষ্ট পায়ে এগোচ্ছিল সে। সোজা বাড়িতে গিয়ে ডাকলে কি প্রতিক্রিয়া হতে পারে কে জানে, কিন্তু এছাড়া কি আর কোনো উপায় আছে? যদিও এখন ভর দুপুর, কারো বাড়িতে যাওয়ার সময় নয়, কিন্তু এসে যখন পড়েছে। আরে, আপনি এখানে? গলাটা শুনে মুখ ফেরাতেই দুজন ছেলেকে দেখতে পেল সে। একটা বাড়ির বারান্দায় বসে কথা বলছিল ওরা। এবার উঠে এলো। স্বপ্নাশিস দাঁড়ালো। ছেলে দুটোর একজন বলল, কার কাছে এসেছেন? একদম সরাসরি প্রশ্ন, কি জবাব দেবে? হঠাৎ বাপির নাম মনে পড়ে গেল, আর সে নামটাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরল। বাপিদের বাড়িটা কোথায়? কোন বাপি? এ পাড়ায় দুজন বাপি আছে। ফাঁপড়ে পড়ল সে। বাপির উপাধি অথবা ভালো নাম জানতে চাওয়ার প্রয়োজন সে কখনো বোধ করেনি। স্বপ্নাশিস চেহারার বিবরণ দিতে দ্বিতীয়জন বলল, ও আসুন। ছেলে দুটো হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, আপনি তো বেঙ্গল টিমে খেলছেন? স্বপ্নাশিসের মনে হলো এই ব্যাপারটা তার গুরুত্ব নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছে। সে মাথা নাড়ল। কিন্তু আপনি আর খেলতে এলেন না কেন এখানে? আমাকে কেউ ডাকেনি। বাপির সঙ্গে আপনার অনেক দিনের আলাপ? না, বেশি দিনের নয়। ভাগ্য ভালো, বাপি বাড়িতে ছিল। তাকে দেখে সে হৈ হৈ করে উঠতেই ছেলে দুটো বিদায় নিল। এখানে কোথায় এসেছে, হঠাৎ তার কাছে কেন, এইসব প্রশ্ন প্রায় একসঙ্গে করায় স্বপ্নাশিসের সুবিধে হলো। সে উত্তর দিল ভাষা ভাষা। বাপিদের বাড়িতে এসে বসে মিষ্টি খেতে হলো। তাকে বলতে হলো সে এক বন্ধুর বাড়িতে এসেছিল।
ফেরার পথে মনে হলো দেখা করে গেলে কেমন হয়, তাই এসেছে। বাপি অনেক কথা বলছিল, কিন্তু আহিরের প্রসঙ্গ তুলছিল না। যখন কথা প্রায় ফুরিয়ে যাচ্ছে, স্বপ্নাশিস উঠল। বাপি তাকে এগিয়ে দিতে এসে জিজ্ঞাসা করল, আহিরের সঙ্গে দেখা হয়েছে? না, মাথা নাড়ল স্বপ্নাশিস। যাবেন ওদের বাড়িতে? এই সময়ে যাওয়া কি ঠিক হবে? আমার বাড়িতে এসে ওর সঙ্গে দেখা না করে গেলে আহির আমার মাথা ফাটাবে। সত্যি বলুন তো, আপনি আমার কাছে এসেছিলেন না অন্য প্ল্যান ছিল? প্ল্যান আবার কিসের? ঠিক আছে, ওদের বাড়িতে গেলেই বোঝা যাবে সেরকম কিছু আছে কিনা। স্বপ্নাশিস হাসার চেষ্টা করলো, কিন্তু নিজেই বুঝতে পারলো হাসিটা জোর করে হাসতে হলো। বেল টিপতেই সুন্দর আওয়াজ হলো, কিন্তু কেউ দরজা খুলল না। দ্বিতীয়বার বোতামে চাপ দেবার পর ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে পুরুষকণ্ঠ জিজ্ঞাসা করল, কে? রাস্তা নেমে বাপি জবাব দিল ওপরের দিকে তাকিয়ে, আমি। কি ব্যাপার? আহিরকে একটু ডেকে দেবেন? বলুন কলকাতা থেকে স্বপ্নাশিস এসেছে। কে স্বপ্নাশিস? ক্রিকেট খেলে, এবার বেঙ্গলের হয়ে খেলবে। ওপর থেকে আর কোনো প্রশ্ন ভেসে এলো না। বাপি স্বপ্নাশিসের দিকে তাকালো। আহিরের বাবা। সে উঠে এলো দরজার সামনে। একটু বাদেই যিনি দরজা খুললেন তিনি প্রৌঢ়, ফর্সা, মাথায় টাক। কি চাই? বাপি বলল, আহিরের সঙ্গে দেখা করতে এসেছে। কেন? ওদের পরিচয় আছে, আমার কাছে এসেছিল তাই। এখন দেখা হবে না। ও বাড়িতে নেই? এত প্রশ্ন কেন করছো? আমি যখন বলেছি দেখা হবে না, তখন সেটা মেনে নাও। ও তো অনেক দূর থেকে এসেছে, কোনো জরুরি কাজ বা কথা বলতে আসেনি তো। আহির কি অসুস্থ? স্বপ্নাশিস প্রথম কথা বলল। না না, অসুস্থ হবে কেন? আচ্ছা এসো। ভদ্রলোক দরজা বন্ধ করে চলে গেলেন। বাপি স্বপ্নাশিসের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে কোনো গোলমেলে কেস আছে। এ বাড়িতে এলে আমি সোজা দোতলায় উঠে যাই, আর আজ আমাকেও ঢুকতে দিল না। স্বপ্নাশিসের খুব রাগ হচ্ছিল। বাপি যে গলায় কথা বলেছে তা আহিরের শোনা উচিত, অথচ সে একবার নিজেও বেরিয়ে এলো না। স্বপ্নাশিস বলল, চলো। ওরা মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল। একবার পেছনে ফিরে শূন্য ব্যালকনির দিকে তাকিয়ে স্বপ্নাশিস বলল, ওকে বলো আমি কাল ভোরে কটক চলে যাচ্ছি। এরকম ব্যবহার না করলেও পারত। বাপি বলল, আমার মনে হচ্ছে কোনো বড় গোলমাল হয়েছে। আহিরের মতো মেয়ে এরকম কখনোই করবে না। কি যে হলো! বাপির কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসে স্বপ্নাশিস আবিষ্কার করল তার মনে আর রাগ নেই। বদলে অদ্ভুত একটা হতাশা, শূন্যতা তৈরি করেছে। কিরকম ব্যথায় টাটিয়ে যাচ্ছে বুকের ভেতরটা। সে চোখ বন্ধ করল। আহির কি তাকে এড়িয়ে যেতে চাইল? তাহলে এতদিন আহির তাকে যা যা বলেছে, যে স্বপ্ন দেখিয়েছে, তার সবই মিথ্যা। ক্রমশ বুকের যাবতীয় টনটনানি ওপরে উঠে আসতে লাগলো। নিজেকে কি ভীষণ অসহায় লাগছিল তার। বিছানায় শুয়েছিল সে। কেলোর মা খেতে ডাকতে এলে বলল, শরীর ভালো নেই, খাবো না। একটু বাদেই দেবাশিস এলো। কি রে, কি হয়েছে? এমনি শরীর খারাপ। দেবাশিস কপালে হাত রেখে বলল, জ্বর তো নয়, তাহলে? আমাকে একা থাকতে দে দাদা। দেবাশিস কি বুঝলো সেই জানে, বেরিয়ে গেল। খাওয়া শেষ হলে পিতৃদেব এলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, শরীর যখন খারাপ তখন আর কাল কোথাও যেতে হবে না। স্বপ্নাশিস উঠে বসল। কিন্তু কাল তো কটক যেতে হবে। অসুস্থ শরীর নিয়ে যাওয়ার দরকার নেই। আমি ঠিক হয়ে যাব। পিতৃদেব আর দাঁড়ালেন না। স্বপ্নাশিসের মনে হলো কটকে না গেলেই ভালো হয়। সে মোটেই ভালো খেলতে পারবে না। আজ দুপুরের ঘটনার পর সে আর মনস্থির করে ব্যাট করতেই পারবে না। তার আর কিছুই ভালো লাগছে না। এই ক্রিকেট জীবন, বাড়ি, কলেজ সব ছেড়ে যদি অন্য কোথাও চলে যাওয়া যেত। কটকে ট্রেন পৌঁছেছিল একটু দেরিতে। হোটেলে ঢোকার পর দেখা গেল সেদিন আর প্র্যাকটিসের সময় নেই। ওর রুমমেট বাবুল বোস, ম্যানেজার আর ক্যাপ্টেন উইকেট দেখতে বেরিয়ে গেল বিকেলবেলায়। সঙ্গে সঙ্গে তাসের আসর বসে গেল ওদের ঘরে বাবুল বোসের ব্যবস্থাপনায়। রামি খেলা হচ্ছে 5 জনে মিলে। তাসের কিছুই বোঝে না সে। দুটো খাট কাছাকাছি এনে সবাই বসেছে। বাবুল তাকে বলল, বেড়াতে এসেছো, যাও চারপাশে একটু ঘুরে এসো। স্বপ্নাশিস প্রতিবাদ করল, বেড়াতে এসেছি মানে? তাছাড়া আর কি? টিকে রায় বলল, প্রতি বছর হয় কটক, না জামশেদপুর অথবা গৌহাটি, ফ্রিতে বেড়াতে যাওয়া এখন বাধা।
তুমি বোর হচ্ছ বলে বাবুল ওই কথা বলল। স্বপ্নাশিস বেরিয়ে এলো। হোটেলের লবিতে যে বসার জায়গা, সেখানে বসে মানুষের যাতায়াত দেখতে লাগলো। ওড়িশার কিছু প্লেয়ার এসেছে দেখা করতে। একসঙ্গে রঞ্জি এবং ইস্টার্ন জোনে খেলে দুই রাজ্যের প্লেয়ারদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। জীবনে এই প্রথমবার বাড়ির বাইরে সে, যেখানে পিতৃদেবের কোনো শাসন নেই। জীবনে প্রথমবার এত বড় হোটেলেও থাকছে সে। বাবুল বোস বলছিল বোম্বেতে খেলতে গেলে এর চেয়ে অনেক বড় হোটেলে থাকার সুযোগ হয়। স্বপ্নাশিসের হঠাৎই আহিরের কথা মনে হয়ে গেল। সঙ্গে সঙ্গে সবকিছু তেতো হয়ে উঠল। আহির, তুমি আমার সঙ্গে অমন করলে কেন? তোমার কোনো মেয়ে বন্ধু নেই না? না। অল্প বয়সের কোনো মেয়ের সঙ্গে আলাপও নেই? না। মেয়েদের সম্পর্কে জানতে ইচ্ছে হতো না? সত্যি কথা বললে হতো, কিন্তু সাহস পেতাম না। কেন? তেমন কাউকে দেখিনি যার কাছে সাহস করে এগিয়ে যাওয়া যায়। তাহলে আমার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলে কেন? তবু আহির, সব জেনে শুনেও তুমি আমার সঙ্গে এমন করলে কেন? সকালে মাঠে গিয়ে স্বপ্নাশিস জানতে পারলো প্রথম 11 জনেই তার নাম নেই। সে দ্বাদশ ব্যক্তি। জল নিয়ে যাওয়া আর কারো বদলে ফিল্ডিং করাই হবে তার কাজ। ঠোঁট কামড়ে নিজেকে সামলালো স্বপ্নাশিস। এটা সে মোটেই ভাবতে পারেনি। দল মাঠে নেমে যাওয়ার সময় বাবুল বোস বলে গেল, এসে খেলে কাটিয়ে দাও, 2 দিন বই তো নয়। কাটা ঘায়ে নুনের মতো অনুভূতি হলো। গত রাত্রে বাবুল তাকে বলেছিল বেড়াতে আসার কথা, অর্থাৎ জানতো সে দলে থাকছে না। এমন অবস্থায় তার কি করা উচিত? যারা তার বদলে ইনিংস শুরু করবে তাদের গত বছরের পারফরম্যান্স যথেষ্ট খারাপ, তবু তাকে বাদ দেওয়া হলো। স্বপ্নাশিস নিজেকে বোঝাতে চাইল, এই ম্যাচই জীবনের শেষ ম্যাচ নয়। যারা আজ আমাকে বাদ দিল তারা কাল গ্রহণ করতে বাধ্য হবেই। পৃথিবীতে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আজই প্রথম ঘটল না। বাংলা জিতল, যদিও প্রথম 3টে উইকেট পড়ে গিয়েছিল মাত্র 22 রানে, কিন্তু ওড়িশা প্রথম ইনিংসে 180ও করতে পারল না। কটক থেকে বাংলা বেশি পয়েন্ট নিয়ে ফিরল। এর মধ্যে একজন সাংবাদিক ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিল, ওপেনার হিসেবে দলে স্বপ্নাশিস থাকা সত্ত্বেও তাকে খেলানো হয়নি কেন? ম্যানেজার বলেছেন প্রথমবার দলে এসেছে, ম্যাচ টেম্পারমেন্ট নেই। ধাতস্থ হবার জন্য ওকে দ্বাদশ ব্যক্তি করা হয়েছে। মাঠে যাওয়া আসা করতে করতে নার্ভ পেয়ে যাবে। বাবুল বোস তাকে সাবধান করে দিয়েছিল সাংবাদিকদের সঙ্গে কথা বলার ব্যাপারে। তাই তাকে যখন সাংবাদিকটি প্রশ্ন করেছিল সে মুখ খোলেনি। হাওড়া স্টেশন থেকে সোজা বাড়িতে ফিরতেই সে পিতৃদেবের মুখোমুখি হলো। কেমন বেড়ানো হলো? আমি বেড়াতে যাইনি। কই, খেলেছ বলে তো কাগজে কোনো খবর বের হয়নি। আমি 12th ম্যান ছিলাম। এই পোস্টটা মন্দ নয়। শোনো, ভোজবাবু এসেছিলেন। তুমি যেদিন যাও সেদিন সকালেই এ বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন। তার কাছেই জানলাম তুমি খেলছো না, যদিও তখনও তুমি কটকে পৌঁছাওনি। অতএব বুঝতেই পারছো, তুমি যত বড় প্লেয়ারই নিজেকে ভাবো না কেন, পেছনে যারা আছে তারা না চাইলে কোনো দিনই সুযোগ পাবে না। উনি কেন এসেছিলেন? তোমাকে দেখা করতে বলেছেন। নিজের ঘরে চলে এলো সে। ভোজবাবু মানে শুটে সেন। তার মানে শুটে সেনই তাকে খেলতে দেয়নি। আর বাবুল বোস যেহেতু কোহিনূরে খেলে, তাই খবরটা আগেই জানতো। মনে মনে প্রচণ্ড ক্ষেপে গেল সে। কিছুতেই শুটে সেনের কাছে মাথা নোয়াবে না সে। তাতে যদি কোনোদিন বেঙ্গল টিমে জায়গা না হয়, না হোক। বিকেল হতেই সে দেশবন্ধু পার্কে ছুটল। হরিমাধবদা 10 বছরের নিচের বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করছেন। ওকে দেখে হাত নেড়ে অপেক্ষা করতে বললেন। চারপাশে বেশ ভিড়। মাঠের বাইরে যে পাকা রাস্তাটা পাক খেয়ে আছে, সেখানে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে। বিকেলের পরেই দেশবন্ধু পার্ক প্রেম করার জায়গা হয়ে যায়। এরকম এক এক জোড়াকে দেখা মাত্র আহিরের কথা মনে পড়ে গেল। আহির নিশ্চয়ই খবরের কাগজ দেখেছে এবং জানে সে কটকে খেলার সুযোগ পায়নি। তারপরেও আহির চুপ করে আছে। মেয়েরা এত নিষ্ঠুর হয়। আজ ফিরলি? হরিমাধবদার সামনে এসে দাঁড়ালেন। হ্যাঁ। ভেঙে পড়েছিস? না, কিন্তু এসব আমার ভালো লাগছে না। ওরা তোকে কিছু বলেছে? না, তবে অনেকেই যাওয়ার সময় জানতো আমাকে খেলানো হবে না। শুটে সেন ভোজবাবুকে বাড়িতে পাঠিয়ে খবরটা বাবাকে দিয়েছিল আমরা হাওড়া থেকে রওনা হবার পর।
উনি চান আমি ওর টিমে খেলি। যতক্ষণ না রাজি হচ্ছি ততক্ষণ আমার পেছনে লাগবেন উনি। কিন্তু এই ঘটনার পর আমি আর কোহিনূরে খেলবো না। শ্যামবাজারে থাকবি? হ্যাঁ। তাতে তোর কি লাভ হবে? সামনের বছর আশিস কোচ করবে, কিন্তু শ্যামবাজার তোকে কিচ্ছু দিতে পারবে না। এর মধ্যে কানে আসছে কয়েকজন প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, এদের মধ্যে সুব্রতও আছে। এটা তোর খুব গুরুত্বপূর্ণ বছর, চট করে কিছু করে বসিস না। তাই বলে আমি অন্যায়কে মেনে নেব? না, জীবনে আমিও তা কখনো করিনি। সেটা জীবনে একদম বিফল হয় না। দাঁড়া, আমি একটু ভাবি। তুই ইউনিয়নে যাবি? ইউনিয়ন? হ্যাঁ, সন্তোষ বাজপেয়ীর দল। এবার শুটে একমাত্র ওদেরকেই ভয় পাচ্ছে। আমার সঙ্গে সন্তোষের আলাপ আছে, তুই রাজি থাকলে আমি কথা বলতে পারি। কিন্তু খামোখা আমি দল বদল করবো কেন? যুদ্ধ করতে হলে শুধু সমরবিদ্যা জানা থাকলেই চলে না, ভালো অস্ত্রেরও দরকার হয়। এখন শ্যামবাজারে তুই সেটা পাবি না। সন্তোষের সিএবিতে ভয়েস আছে। শুটে সেন যে লাঠি ঘোরায় তা একমাত্র সন্তোষের এলাকা বাদ দিয়ে। নাথিং ইজ রং ইন লাভ অ্যান্ড ওয়ার। এটা তোর কাছে যুদ্ধ। স্বপ্ন, আমি যে ভুল করে ক্রিকেট খেলা থেকে আউট হয়ে গিয়েছিলাম, সেই একই ভুল তুই করিস না। শর্টহতার সঙ্গে লড়াই করতে হলে শর্টহকের সাহায্য নিতে হয়। হরিমাধবদার কাছে বিদায় নিয়ে মাঠ পেরিয়ে আসার সময় কথাটা মনে মনে সে আওড়াচ্ছিল। নাথিং ইজ রং ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধে কোনো পথ অন্যায় নয়। এই যে কাজটা আহির করলো, সেটাও কি তাহলে অন্যায় নয়? আরে, শেষ পর্যন্ত দেখা পেলাম। স্বপ্নাশিস অবাক হয়ে দেখল বাপি তার সামনে দাঁড়িয়ে আছে। আপনার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম আপনি আজ এসেছেন এবং বেরিয়েছেন। সেখান থেকে এখানে আসছি যদি ক্লাবে থাকেন। কি ব্যাপার? ব্যাপার গুরুতর। এই নিন। একটা খাম পকেট থেকে বের করে এগিয়ে দিল বাপি, দিয়ে বলল বাড়িতে একদম বন্দি হয়ে আছে। ওদের বাড়িতে যে মেয়েটা কাজ করে তার হাত দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে দেবার জন্য। পড়ে ফেলুন, বলুন কিছু করতে হবে কিনা। উত্তেজনায় খাম ছিঁড়তে সময় লাগলো। সাদা কাগজে মুক্তোর মতো অক্ষরগুলো পাশাপাশি শুয়ে আছে। স্বপ্ন, জানি এই চিঠি পেয়ে বিব্রত হবে। কখন কেমন করে যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝিনি। বুঝলাম যেদিন তোমরা আমার সঙ্গে দেখা করতে এসে ফিরে গেলে। তারপর থেকে অসহ্য যন্ত্রণা আমাকে কুরে খাচ্ছে। বাবা আমার বিয়ে দিতে চান। ইচ্ছেটা আগেও ছিল, কিন্তু ইদানিং প্রবল হয়েছে তোমার আমার মেলামেশার খবর পেয়ে। যেদিন তোমরা এলে সেদিনই পাত্রপক্ষের আসার কথা ছিল, কিন্তু আমি স্বেচ্ছায় ঘরবন্দি বলে সেটি আরো 10 দিন পিছিয়েছে। আমি এটা মেনে নিতে পারবো না। আমি তোমার কাছে যেতে চাই যে কোনো উপায়ে। তুমি কি আমার সঙ্গে বাকি জীবন কাটাবে? যদি রাজি থাকো তাহলে বাপিকে জানিয়ে দাও। যদি না ইচ্ছে হয় তাহলেও জানাতে দ্বিধা করো না। আহির। দ্বিতীয়বার চিঠিটা পড়ল সে, তারপর বাপির দিকে তাকালো। বাপি গম্ভীর মুখে বলল, বলুন। আমি রাজি, কিন্তু কিভাবে দেখা হবে? আমার সঙ্গে তো ওর কথা হয়নি, আগে ফিরে গিয়ে কথাটা জানিয়ে দে। বাপি চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে এসে ওর হাত ধরে ঝাঁকালো। অভিনন্দন। তারপর দ্রুত চলে গেল স্টেশনের বাস ধরতে। শেষ বিকেলের মাঠে স্বপ্নাশিস একা দাঁড়িয়ে রইল। সামনে যুদ্ধ, কিন্তু কি করে সেই যুদ্ধ জয় করা যায় তার কায়দাটা তার জানা নেই। স্বপ্নাশিসের ইচ্ছে করছিল এখনই শ্যামনগরের সেই বাড়িতে গিয়ে আহিরকে উদ্ধার করে নিয়ে আসে। আহির যে তাকে এত ভালোবাসে এ তো সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। কিন্তু উদ্ধার করে এনে কোথায় রাখবে সে আহিরকে? তার নিজস্ব টাকা পয়সা নেই। এ বাড়িতে তোলার কথা ভাবতেই পিতৃদেবের মুখ মনে পড়ল। অসম্ভব, তাকে জুতো পেটা করে বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু সমাধান তো একটা চাই। না, তাকে টাকা রোজগার করতেই হবে। মনে পড়ল ভোজুবাবুরা 10,000 টাকা দেবে বলেছিল। 10,000 টাকা তো অনেক টাকা। তাহলে শুটে সেনের কাছে গিয়ে সে কি এখন টাকাটা চাইবে? ছ্যাঁকা লাগলো মনে। তার মানে তো আত্মসমর্পণ করা। হরিমাধবদার কাছে তো বটেই, নিজের কাছেই সারা জীবন ছোট হয়ে থাকতে হবে। আচ্ছা, হরিমাধবদাকে বললে হয় না? উনি নিশ্চয়ই একটা বিহিত করতে পারবেন। না, হরিমাধবদা নিজেই বিয়ে করেননি, এসব ব্যাপারের মর্ম বুঝতেই পারবেন না। ছটফট করছিল সে। চিঠিটা আবার সে পড়ল। পরবর্তী পদক্ষেপ কি নেবে তা আহির জানায়নি, শুধু তার বক্তব্য জানতে চেয়েছে।
ঘরের দরজায় শব্দ হতে তাকালো স্বপ্নাশিস। কেলোর মা এসে দাঁড়িয়েছে। চাপা গলায় কেলোর মা বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো। কালীঘাটের বিয়ে কি আইন মানে? কালীঘাটের বিয়ে? হ্যাঁ। হঠাৎ কি হলো? না, কিছু হয়নি। বনলতার বিয়ে হয়েছিল কালীঘাটে মালা বদল করে। কেউ কেউ বলছে স্বামী থাকতে আর বিয়ে হতে পারে না, কেউ বলছে কালীঘাটের বিয়ে বিয়েই না। তাই বলছি। কেন, বনলতা কি আবার বিয়ে করবে? হ্যাঁ, আমার ইচ্ছে কেলোর সঙ্গেই ওর বিয়ে হোক, ভালো মানাবে। সে কি, একটা বিয়ে হয়ে যাওয়া মেয়ের সঙ্গে কেলোর বিয়ে দেবে তুমি? তাতে কি, মেয়েটা তো ভালো। অমন ভালো মেয়ে কি আমি পাবো? তা যদি বলো, আমার কেলো তো ধোয়া তুলসী পাতা নয়। কেলো রাজি হয়েছে? মুখে বলছে না, কিন্তু আমি বুঝতে পারি। তুমি একটা খোঁজ নাও তো। কেলোর মা চলে গেল। স্বপ্নাশিস ফাঁপড়ে পড়ল। কালীঘাটের বিয়ের কথা সে অনেক শুনেছে। সাধারণত বাড়ি থেকে পালিয়ে গিয়ে অথবা গরিব মানুষেরা ওখানে বিয়ে করে। সেটা আইন সিদ্ধ কিনা তা নিয়ে কখনো ভাবেনি। হঠাৎ মনে হলো, সে আর আহির যদি কালীঘাটে গিয়ে মালা বদল করে, তাহলে কি সেটা বেআইনি হবে? সে সবাইকে বলতে পারবে আহির আমার বউ? একটা কিছু করা দরকার। দাদাকে ডেকে বলবে ব্যাপারটা। সে সোজা দেবাশিসের ঘরে চলে এলো। বিছানায় শুয়ে দেবাশিস তখন ডাক্তারি বই পড়ছে। স্বপ্নাশিস গম্ভীর গলায় বলল, দাদা, তোর সঙ্গে জরুরি কথা আছে। বল। বলছি, কিন্তু তোকে প্রমিস করতে হবে, আপত্তি থাকলে বাবাকে কথাটা বলবি না। বাবাকে বলবো না? জিজ্ঞাসা করলেও নয়? না। সেটা কি ঠিক হবে? আচ্ছা, বলবো। দেখ দাদা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে। কিন্তু তার বাবার আবনের মতো তাকে আটকে রেখেছে, যন্ত্রণা দিচ্ছে, আমাদের প্রেম ধ্বংস করে দিতে চাইছে। সে কি স্বপ্ন, তুই এসব করেছিস? হ্যাঁ, করেছি। তুই করতে পারলি? আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে প্রাকৃতিক নিয়মে। যেমন করে রাত দূর হয়ে সকাল আসে, যেমন করে বর্ষাকালে বৃষ্টি হয়, তেমনি। ছি ছি ছি, বাবা শুনলে কি বলবে? বাবা হনুমানের মতো সূর্যকে বেশি দিন বগল দাবা করে রাখতে পারেন না। তুই বাবাকে হনুমান বললি? শিওরে উঠল দেবাশিস। বাবাকে বলিনি, উপমাটা দিয়েছি। তুই আমাকে হেল্প করবি? আমি? হ্যাঁ, ওকে উদ্ধার করে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ? সে কি, তুই বিয়ে করবি? বাবার কথা মনে নেই তোর? অসম্ভব। স্বপ্ন, তুই এসব চিন্তা ছেড়ে দে। মেয়েদের সঙ্গে মিশলে সর্বনাশ হয়ে যাবে। তোর মাথা। তুই ব্রহ্মচারী হয়ে থাকবি না? না। বাবা তোকে বাড়ি থেকে বের করে দেবে, আমি বললেও শুনবে না। দিক বের করে, আমি গাছতলায় থাকবো, সে অভি আচ্ছা। না, আমি তোকে সাহায্য করতে পারবো না। দেবাশিস মাথা নাড়ল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস মনের মতো মন এর ৩য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।